রেকর্ড করলাম। মোলারিটি ইজ দ্য নাম্বার অফ মোলস পার লিটার সলিউশন, এটাকে বলা হয় মোলারিটি, নাম্বার অফ মোলস অফ সলিউট ইন পার লিটার সলিউশন। ওকে, অর্থাৎ মোলারিটি যেটা, তার আগে আমরা কি বললাম, ডেফিনেশনটা কি বললাম? মোলারিটি ইজ দ্য নাম্বার অফ মোলস পার of solute লিটার, হ্যাঁ, per liter solution. 1 liter solute, if 1 mole of solute dissolve in 1 liter solution, then the solution is known as 1 molar solution. Okay, and molarity is inversely proportional to the volume. এই কারণটা কি? এই কারণটা কি হলো অ্যাকচুয়ালি? এটা কারণটা কি ছিল? কারণ ডেফিনেশনে আছে moles of solute by volume of solution in liter. Molarity, it is defined as a number of moles of solute dissolved in 1 liter of solution. Formula N by V, মানে mole per liter. N by V. তারপরে number of moles of the solute divided by volume of the solution. এটা solution in liter. In liter. Unit mole per liter. And এটার ফর্মুলা কি হলো? Weight of the solute divided by molecular weight of the solute divided by volume of the solution. তাই তো? Weight of the solute divided by gram molecular weight of the solute divided by কত? V, volume। 1000 দিয়ে এই করলে কি হবে? এটা ml এ গেল, লিটারটাকে আমরা ml এ কনভার্ট করলাম। ওকে, তখন এটা হবে অর্থাৎ m equal to w by gram molecular weight into 1000 divided by v in milliliter। আর যদি আমরা 1000 না বল ইনটু না করি তাহলে v in liter। ওকে, তাহলে weight of the solute অ্যাকচুয়ালি কি? w, হ্যাঁ, অর্থাৎ m into gram molecular weight v divided by 1000। এটা অর্থাৎ মোলারিটি into gram molecular mass into volume divided by 1000। এটা হলো weight of the solute in gram হবে এটা, ঠিক আছে? For dilute solution, হ্যাঁ, আমরা V1 S1 equal to V2 S2 বলি, ঠিক এরকম M1 V1 equal to M2 V2 এটাও হবে। ওকে, the neutralization reaction, আমরা অলরেডি এই কথা বলেছি বারবার। কি বলেছি? যে equivalent amount of acid neutralize equivalent amount of base। ঠিক এইরকমই আমরা V1 M1 equal to V2 M2, M টা যদি আমাদের কিসে থাকে? গ্রাম ইকুইভ্যালেন্টে থাকে। এবারে এটা n দিয়ে আমি ডিভাইড করলাম, n দিয়ে ডিভাইড করলাম n ফ্যাক্টর একটা, অর্থাৎ m যেটা মোলারিটিকে আমরা n ফ্যাক্টর দিয়ে ডিভাইড করলে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট পাবো। এই কারণে আমরা m বাই m1 বাই n1 এটাকে কি বললাম? S1, কারণ S1 V1 equal to S2 V2 মোলারিটির সঙ্গে তো সম্পর্কটা নয়। ফর নিউট্রালাইজেশন রিঅ্যাকশন অবশ্যই কি হবে? m1 বাই n1 into v1 equal to m2 v2 by n2, m2 by n2 এটাকেও বলা হবে ইকুইভ্যালেন্ট or নরমালিটি। ওকে, ফর মিক্সড সলিউশন মোলারিটি প্লাস হবে। হ্যাঁ, মিক্সড সলিউশনের ক্ষেত্রে মোলারিটিটা আমরা প্লাস করি, যে এর m1 v1 প্লাস m2 v2 ডিভাইডেড বাই v1, মানে আমরা ধরলাম এরকম, দেখো কি বলতে পারি, যে ধরো m1 v1 কয়টা কল এসছে? হ্যালো, নমস্কার, হ্যাঁ বলুন। না 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 না, এখন অনলাইনে, আর যখন অফলাইন হবে তখন আমার কালিন্দিতে সেন্টার আছে, অথবা আপনার সল্টলেকে বা আপনার অর্জিলে আমি উত্তর দিকে।
সল্টলেক পিএনবি আর আপনার অক্সিলাম স্কুলের অপোজিটে দমদম যেটা আর কালিন্দি সেন্টার আছে, ঠিক আছে। পিএনবি স্যাটারডে পিএনবি একদম পিএনবির কাছে স্যাটারডে ওখানে অফলাইনে যখন হবে, ঠিক আছে। এখন অনলাইনে আমার মানডে ক্লাস আছে, মানে 11 যদি বলে তাহলে এটা মানডে আছে, হ্যাঁ, আর আপনার ইয়েতে আছে ফ্রাইডে চলছে অনলাইনে, ওকে। আমার ফিস স্ট্রাকচার আছে 2000 যখন বোর্ড এবং আপনার জয়েন্ট দুটো পড়বে, ওকে, বুঝতে পারছেন। আর যখন আপনার শুধু যে কোনো একটা পড়বে, বোর্ড পড়বে 1000, এরকম ফিস নেওয়া, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি হলো জিনিসটা যে M1 V1, এবারে এইটা যখন আমাদের আরেকটা M2 V2 হলো, তার মানে এইটা ইকুইভ্যালেন্ট, এটাও ইকুইভ্যালেন্ট হলো, ডিভাইডেড বাই V1 প্লাস V2, এটা টোটাল ভলিউম দিয়ে ভাগ করলে আমরা আবার ওভারঅল এটা পাবো V3। এই V3টা অ্যাকচুয়ালি এইটা, ক্লিয়ার? V3টা, হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। এই গেল। অর্থাৎ নাম্বার অফ মোলস অফ সলিউট, নাম্বার অফ মোল অফ সলিউট অ্যাকচুয়ালি কত, মোলারিটি ইনটু ভলিউম অফ সলিউশন, ভলিউম অফ সলিউশন ইন লিটার। ওকে। এন্ড এটা গেল N ইকুয়াল টু M ইনটু V, ভি। অর্থাৎ নাম্বার অফ মিলিমোলস অফ সলিউট ইকুয়াল টু মোলারিটি ইনটু ভলিউম অফ দ্য সলিউশন ইন ml, লিটার, ml, মিলিলিটার। মোলারিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু, যেটা আমাদের কি 1/v, তাই তো। ভলিউম। তো ভলিউম যদি বেড়ে যায় মোলারিটি অবশ্যই কমে যাবে, মানে ডাইলিউট। কমবে। Molarity changes with temperature because volume depends on temperature. Molarity changes with temperature because volume depends on the temperature. তাহলে এটা একটা প্রবলেম হচ্ছে এখানে, এই কারণে আমরা অর্থাৎ টেম্পারেচারটাকে এখানে মেনটেন করতে হচ্ছে, কারণ টেম্পারেচার ইনক্রিজ করলে ভলিউম ইনক্রিজ করে যায়, তাই তো। অর্থাৎ মোলারিটি চেঞ্জেস উইথ টেম্পারেচার বিকজ ভলিউম ডিপেন্ডস অন টেম্পারেচার। With rise in temperature, volume increases. সেজন্য আমরা মোলারিটিটা নেব, তাই না, যাতে টেম্পারেচার ইফেক্টে না থাকে। কারণ মোলারিটিটা সবই গ্রাম গ্রাম হবে, সেখানে ভলিউমটা থাকবে না। অর্থাৎ উইথ ফল ইন টেম্পারেচার ভলিউম ডিক্রিজেস, উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার মোলারিটি ডিক্রিজেস। তার কারণটা বুঝতেই পারছো যে টেম্পারেচার বাড়লে ভলিউম বেড়ে যাবে, তাহলে মোলারিটি ডিক্রিজ করে যাবে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট পয়েন্টসটা কি, ডেসিমোলার সলিউশন মানে হলো 0.1 মোলার সলিউশন, ডেসিমোলার, সেন্টিমোলার, হ্যাঁ, মিলিমোলার, এরকম করে হয়। 0.001 মোলার। সেমিমোলার 0.5 মোলার কে বলা হয় সেমিমোলার, 0.5। আর ডেকামোলার, হ্যাঁ, এরকম। 10। Will the molarity of a solution at 50 degree centigrade be same, less or more than molarity at 25 degree centigrade? এবার দেখো, will the molarity of solution 50 degree centigrade, তাহলে 50 ডিগ্রি তে তো ভলিউম বেশি, তাই না? হ্যাঁ। will the molarity of the solution at এত be same, less or more than molarity? ওকে, তাহলে লেস। যে এটা আমাদের কমে যাবে, তাই তো। মোলারিটি কমে যাবে, কারণ টেম্পারেচার বেড়ে গেলে মোলারিটি কমে যাবে। ক্লিয়ার? কমে যাবে। Yes. Question: What is mean by 1 molar sodium hydroxide? তার মানে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড যদি 1 লিটার সলিউশনের মধ্যে থাকে, সলিউশনে থাকে, হ্যাঁ। হ্যাঁ, তার মানে হলো 1 মোল NaOH। সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম? 40 গ্রাম। 1 মোল অর্থাৎ 40 গ্রাম on dissolution in water to make a liter solution is called 1 molar, অর্থাৎ 40 গ্রাম লাগবে। 40 গ্রাম মানে
1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ডিজলভ হয় 1 লিটারের মধ্যে, 1 লিটার সলিউশনের মধ্যে, তাহলে মোলারিটি 1 হবে। ওকে, what happens to the molarity of the solution if the solution is heated? দেখো, যদি আমরা হিট করি তাহলে ভলিউম বেড়ে যাবে, টেম্পারেচার বাড়বে মানে ভলিউম ইনক্রিজ করবে, মোলারিটি ডিক্রিজ molarity decreases due to the rise in temperature and increase in volume. ভলিউম। এবার বলো, which of the following are correct statement? ফার্স্ট এটা ঠিক আছে, ফার্স্ট এরটাই কারেক্ট, সেকেন্ড এরটাও ঠিক আছে। সেকেন্ড এটা টেম্পারেচার বাড়লে না না মোলারিটি এটা বাড়লে মোলারিটি ডিক্রিজ। হ্যাঁ হ্যাঁ, তাহলে এ আর বি। এন্ড বি। হ্যাঁ স্যার। নরমালিটি, নরমালিটি কিন্তু আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট লাগবে এখানে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এ সাবস্টেন্স expressed in grams is known as gram equivalent weight or gram equivalent or equivalent. অর্থাৎ equivalent weight of a substance expressed in grams is known as gram equivalent weight or gram equivalent or equivalent. Okay, the weight of the substance that combines or displays with 1.008 gram of hydrogen or 8 gram of oxygen or 35.5 gram chlorine. এটা মানেটা কি? দেখো, এর মিনিংটা হলো যে যে কোনো সাবস্টেন্স যদি 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে অথবা 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে অথবা 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে যুক্ত হতে পারে, তাহলে ওই গ্রাম সংখ্যাটাকে বলা হবে ইকুইভ্যালেন্ট ওয়েট। ধরো আমরা যদি বলি এরকম যে ইকুইভ্যালেন্ট ওয়েট, হ্যাঁ ধরো ওয়াটার লিখলাম, তাহলে হাইড্রোজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট কত? তাহলে অক্সিজেন কত গ্রাম যুক্ত হয়েছে? এখানে 16 গ্রাম অক্সিজেন, এখানে 2 গ্রাম হাইড্রোজেন, তাহলে আমরা কি জানি যে 2 গ্রাম হাইড্রোজেন অ্যাটাচড হয় 16 গ্রামের সঙ্গে, তাহলে 1.8 বা 1 গ্রামের সঙ্গে কত যুক্ত হবে? 16/2। 16/2। তার মানে আমরা অলরেডি বলছি যে 8 গ্রাম অক্সিজেন যার সঙ্গে যুক্ত হবে সেটা ইকুইভ্যালেন্ট ওয়েট, তাহলে হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট ওয়েট হবে 1, তাই তো? এবারে বলি ধরো ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এটা 40 গ্রাম আর এটা 16, তাহলে ক্যালসিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট কত? আমরা জানি 40 গ্রাম, মানে কি হলো এখানে ব্যাপারটা, 40 গ্রাম কার সঙ্গে যুক্ত হয়েছে? 16 গ্রামের সঙ্গে, তাই না? এই যে এখান থেকে দেখতে পাচ্ছি এটার 40, এটার 16, তাহলে আমরা কি বলতে পারি যে 16 গ্রাম অক্সিজেন 0.4 40 গ্রামের সঙ্গে, তাহলে 8 গ্রাম অক্সিজেন যুক্ত হয়, 40 ডিভাইডেড বাই 16 ইনটু 8 মানে হলো 20 গ্রাম। তার মানে ক্যালসিয়ামের, আবার ইনটু 8 কেন হলো? ও আচ্ছা, ওখানে তো 8 গ্রামের নিচ্ছি, তাই 1 গ্রামের নিচ্ছি না। এটা অক্সিজেনের রেসপেক্টে ভাবছি তো। ও আচ্ছা, ঠিক আছে। অথবা 1 গ্রাম হাইড্রোজেন অথবা 35.5 গ্রাম ক্লোরিন, এটা যখন ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে এখানে কি হলো? এটা কত গ্রাম ক্লোরিন? এখানে 35.5 ইনটু 35, তাহলে 71 গ্রাম ক্লোরিন যুক্ত হয়েছে 40 গ্রাম ক্যালসিয়ামের সঙ্গে, তাই না? এই যে 71, টোটাল 71 আছে এখানে, দুটো ক্লোরিন, ঠিক আছে? তার মানে কি হলো? এবার 35.5, তাহলে কত হবে? 35.5 গ্রাম ক্লোরিন কার সঙ্গে যুক্ত হয়েছে? 40/71 ইনটু 35.5, তার মানে কত হলো? 20। তার মানে ক্যালসিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট 20, একটু আগে পেলাম, তাই না? ক্লিয়ার? এটা হলো আমাদের কি ডেফিনেশন। এটা গেল শুধু ডেফিনেশন, ইকুইভ্যালেন্ট ওয়েটের ডেফিনেশন। এবারে ইকুইভ্যালেন্ট ওয়েট আমাদের মেজার করতে হয়, এটা যেমন আছে। এবারে অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট একভাবে মেজার করি, বেসের ইকুইভ্যালেন্ট ওয়েট আরেকভাবে মেজার করি, সল্টের ইকুইভ্যালেন্ট ওয়েট আরেকভাবে মেজার করি। এটা হলো শুধু ডেফিনেশন গেল, মানে এটা শুধু সাবস্টেন্সের ইকুইভ্যালেন্ট ওয়েট যখন বের করি, ধরো কোন এলিমেন্টের, ক্যালসিয়ামের বের করলাম, এখানে হাইড্রোজেনের বের করলাম, এরকম, ঠিক আছে? এরপরে বের করি তখন আমরা বলবো অ্যাসিডের মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই ইটস বেসিসিটি। যদি বেসের ইকুইভ্যালেন্ট ওয়েট বের করি
তাহলে molecular weight of the base divided by its acidity, ঠিক আছে? Equivalent weight of an element আমরা এভাবে বের করতেই পারি, বুঝলে? weight of element divided by weight of hydrogen into 1.001 বা শুধু 1 নিলেও হবে। এখানে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট যখন এটা ভলিউম দিয়ে মেজার করব তখন আমরা হাইড্রোজেনের একটা অ্যাটম মানে হাফ মোল, তাই না? H2 মানে 1 মোল, আর 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে 1.001 008 অথবা 1 গ্রাম, তার ভলিউম কত হয়? 22.4 লিটার ডিভাইডেড বাই 2 হবে, অর্থাৎ এইটা এত ml, অর্থাৎ weight of the element divided by volume of the hydrogen at STP in ml into এটা, ঠিক আছে? অর্থাৎ নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট আমরা এভাবে বের করি, weight of the substance in gram equivalent of weight। এবার দেখো equivalent weight of acid, এটা আগে বললাম molecular weight of acid divided by basicity, যেমন সালফিউরিক অ্যাসিড বা এরকম যদি বলি, এখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের molecular weight কত? 36.5 গ্রাম, তাই তো? HCl এই যে H1 plus 35.5 কত হলো? 36.5। 6.5 এটা গেল। তাহলে বেসিসিটি কত? 1, কারণ এখানে 1 রিপ্লেসেবল হাইড্রোজেন আছে, there is only 1 replaceable hydrogen, hence আমরা কি বলতে পারি? molecular weight divided by basicity, molecular weight divided by basicity, clear? তাহলে basicity মানে হলো বেসিসিটি number 1 of কেন? replaceable hydrogen in acid, okay? আচ্ছা, number of replaceable hydrogen in an acid is known as basicity। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে একটাই হাইড্রোজেন আছে রিপ্লেসেবল, তাই বেসিসিটি হবে 1, তাই 36.5 ডিভাইডেড বাই 1 এটাই হবে তার ইকুইভ্যালেন্ট ওয়েট। সালফিউরিক অ্যাসিডের বেসিসিটি 2, কারণ এখানে দুটো রিপ্লেসেবল হাইড্রোজেন আছে, ওকে? তাই molecular weight এখানে কত? 2 plus 32 plus 4 into 16, 16 98। এবারে 98 molecular weight 98 divided by 2, 2 মানে বেসিসিটি, তাহলে 49 হলো সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট, ওকে? ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট, এখানে তিনটে হাইড্রোজেন আছে রিপ্লেসেবল, ট্রাইবেসিক অ্যাসিড এটা, আর molecular weight এখানেও আমাদের 98 পেয়েছি, কেন? 98 তিনটে হাইড্রোজেন 3 প্লাস ফসফরাসের 31 প্লাস 4 into 16 টোটাল কত হলো? 98 divided by 3 is the replaceable hydrogen or basicity, hence 32.6 হলো তোমার equivalent weight for the phosphoric acid, ক্লিয়ার? এটা গেল। অর্থাৎ এই হলো ব্যাপার। তাহলে ফসফরিক অ্যাসিডের যদি এর বেসিসিটি যদি 1 নেই কখনো, হ্যাঁ, এটা ফসফরাস অ্যাসিড, তার বেসিসিটি মাত্র 2, এখানে তিনটা রিপ্লেসেবল হাইড্রোজেন নেই, কেন নেই? তার কারণ স্ট্রাকচারটা দেখলে আমরা বুঝতে পারবো এরকম, দেখো এটা P ডাবল বন্ড O H O H, এই যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা রিপ্লেসেবল নয়, ওকে? দিস হাইড্রোজেন ইজ নট কেন? ক্লিয়ার? কারণ এটা ডাইরেক্টলি অ্যাটাচড আছে কার সঙ্গে? ফসফরাসের সঙ্গে। হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে থাকলে তবে এই বন্ডটা ব্রেকেবল, কারণ এটা পোলার বন্ড, আচ্ছা, ক্লিয়ার? অর্থাৎ এই কারণে এখানে দুটো হাইড্রোজেন রিপ্লেসেবল আছে, এইখানে যদি একটা হাইড্রোজেন রিপ্লেসেবল হয় তাহলে 1 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে? এইজন্য আমরা এভাবে লিখছি, এখানে আমরা 1 নিয়েছি, যদি 1 না নেই এখানে 3 নেব, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এটার অবশ্যই তিনটে আছে রিপ্লেসেবল হয়। যদি আমরা কখনো ডাই হাইড্রোজেন ফসফেট বলি তখন একটা রিপ্লেসেবল হয়, এভাবে লিখি অনেক সময়। এখানে অক্সালিক অ্যাসিডের মলিকুলার ওয়েট দেখো H2C2O4, তাহলে এটা 90, কারণ এটা 2 plus 12 into 2 plus 4 into 16 equal to 90 ডিভাইডেড বাই দুটো রিপ্লেসেবল হাইড্রোজেন আছে তাই 2,
কিন্তু অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা অক্সালিক অ্যাসিডের ফর্মুলাটা আমরা পরে নেব, দেখবো এরকম H2C2O4.2H2O। হ্যাঁ স্যার। এটা হলো অ্যাকচুয়াল ফর্মুলা। যখন অক্সালিক অ্যাসিডের ক্রিস্টাল হবে সেখানে দুটো ক্রিস্টাল ওয়াটার আছে, ওকে, তখন এর টোটাল মলিকুলার ওয়েট হবে 126, কারণ এখানে ওয়াটার আছে অর্থাৎ 36 আরো অ্যাড হবে, তখন আমরা এটা ডিভাইড করব 2 দিয়ে, তখন হবে 63, তাই তো? অর্থাৎ ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সালিক অ্যাসিড ক্রিস্টাল ইজ ইকুয়াল টু 63 হবে। তখন তোমরা যেটা মেজার করেছো, তোমরা এখানে আমাদের এখানে যেটা করেছিলে ওয়েট করেছিলে যেটা মনে থাকবে? হ্যাঁ স্যার। সেটা 63 ধরে ক্যালকুলেট করেছিলে, কারণ ক্রিস্টাল ওয়াটার আছে। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ বেস, তাহলে এটা মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই বেসিসিটি, মানে যতগুলো ওএইচ মাইনাস থাকবে। হ্যাঁ, কি বললাম? ফর্মুলা ওয়েট অফ বেস অথবা মলিকুলার ওয়েট অফ দা বেস ডিভাইডেড বাই অ্যাসিডিটি, সরি ওটা অ্যাসিডিটি, মানে যতগুলো ওএইচ মাইনাস থাকবে, ওকে। নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোক্সাইল গ্রুপ, মানে OH অফ বেস ইজ কল্ড অ্যাসিডিটি। এবার দেখো বেরিয়াম এখানে দুটো ওইচ আছে, বেরিয়াম হাইড্রোক্সাইড দুটো OH আছে রিপ্লেসেবল, তাহলে M/2, ওকে, M/2, তাহলে M/2 কি হলো? M/2 হলো এই দুটো কি রিপ্লেসেবল হাইড্রোজেন, অ্যাসিডিটি। ঠিক আছে? তাহলে আমাদের এটা হলো আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট। হ্যাঁ, এবার দেখো এটা আয়রন, আয়রন তিনটে হাইড্রোক্সাইড আছে, তাই তিনটে রিপ্লেসেবল OH আছে, তাই মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 3, এটা মলিকুলার ওয়েট হলো 107, অক্সিজেন 16 ইনটু 3, হাইড্রোজেন 3, আর এটা 56, তাই তো? এভাবে আমরা কাউন্ট করি। ক্লিয়ার? এবারে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সল্ট, তাহলে এই সল্টের ক্ষেত্রে H নেই বা OH নেই, তাহলে এবার কি করব? এটার ভ্যালেন্সি দিয়ে ডিভাইড করব। কোন ক্যাটায়ন হাইয়েস্ট ভ্যালেন্সি অফ ক্যাটায়ন অর অ্যানায়ন, যেটার হাইয়েস্ট হবে সেটা দিয়ে ডিভাইড করব। এই যে মলিকুলার ফর্মুলা অফ দ্য সল্ট ডিভাইডেড বাই চার্জ অফ দ্য ক্যাটায়ন অর অ্যানায়ন অফ দ্য সল্ট, হাইয়েস্ট চার্জ যেটা হবে, হাইয়েস্ট চার্জ মানে যার চার্জটা বেশি থাকবে, ক্যাটায়নের চার্জ বেশি থাকলে ক্যাটায়নের চার্জ দিয়ে ডিভাইড করব, অথবা অ্যানায়নের চার্জ বেশি থাকলে সেই চার্জ দিয়ে ডিভাইড করব। ক্লিয়ার? এবার দেখো এখানে পটাশিয়াম ডাইক্রোমেট, এখানে পটাশিয়াম +1 আর ডাইক্রোমেটের -2, 2 দিয়ে ডিভাইড করবে এখানে। হ্যাঁ, এবারে এইখানে আরেকটা জিনিস হলো যে টোটাল চার্জ অফ দ্য ক্যাটায়ন অর অ্যানায়ন অফ দ্য সল্ট, এইখানে যখন আমরা একটা ক্রোমিয়ামের ক্ষেত্রে বের করব, এখানে যে ক্রোমিয়াম যেটা আছে সল্টে, টোটাল সল্টে যখন বের করব, তখন দেখো এখানে ভাগ করছি কি দিয়ে? 6 দিয়ে ডিভাইড করব। এখানে 6 কোথা থেকে আসবে? কারণ এই রিঅ্যাকশনটা আমরা দেখব যে কয়টা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, অর্থাৎ পার ক্রোমিয়ামে আমরা দেখব পরে। এখানে আমরা দুটো ক্রোমিয়ামের জন্য 6 হলো চেঞ্জ হচ্ছে, দেখো এখানে 6টা ইলেকট্রন চেঞ্জ হয়েছে। এবারে নরমাল সল্ট যেগুলো মানে প্লাস আর মাইনাস শুধু থাকবে, তাদেরকে আমরা জাস্ট হাইয়েস্ট চার্জ দিয়ে ডিভাইড করব। এবার দেখো চেঞ্জ অফ অক্সিডেশন নাম্বার ফর 1 ক্রোমিয়াম কত হলো? 3। কেন? দুটো ক্রোমিয়ামের জন্য 3টে ইলেকট্রন চেঞ্জ হয়েছিল ওখানে। চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার ফর 2 ক্রোমিয়াম ইজ 6, তাহলে এর মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 6 করলাম, ওকে। অর্থাৎ হাইয়েস্ট যে আমাদের অক্সিডেশন মানে নাম্বার চেঞ্জ হলো, মানে ইলেকট্রন চেঞ্জ হলো অ্যাকচুয়ালি। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ রিডিউসিং এজেন্ট, এইটা ফর্মুলা ওয়েট অফ দ্য রিডাক্ট্যান্ট, ইলেকট্রন লস্ট বাই দ্য রিডাক্ট্যান্ট। যেমন মোর সল্ট, ফেরাস অ্যামোনিয়াম সালফেট, এখানে
কয়টা ইলেকট্রন লস্ট হলো সেটা দেখবো। অর্থাৎ আয়রনের একটা ইলেকট্রন চেঞ্জ হবে এখানে, ঠিক আছে? আয়রনের দেখো একটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, বুঝলে? অর্থাৎ ইলেকট্রন লস্ট বাই রিডাকট্যান্ট, কয়টা লস্ট হয়েছে আয়রনের? একটা, কারণ +2 থেকে +3 তে গেছে, তাহলে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই জাস্ট 1। এর মলিকুলার ওয়েট আয়রন 56 প্লাস 32 সালফারের, এটা 4 × 16 প্লাস অ্যামোনিয়াম মানে অ্যামোনিয়ার এখানে নাইট্রোজেনের 14 × 2 আছে, তারপরে 4 × 2 আছে, তারপরে 32 প্লাস 4 × 16, তারপরে 6 × ওয়াটার মানে 118, 6 × 18, তাহলে টোটাল কত হবে? 392 আর ডিভাইডেড বাই 1 হবে কেন? ইলেকট্রন লস বাই রিডাকট্যান্ট ইজ অনলি 1। ক্লিয়ার? গেল। এবার দেখো থায়োসালফেট, এখানে আমরা আবার দেখব যে এখানে সালফারের অক্সিডেশন স্টেট কিরকম চেঞ্জ হচ্ছে। এখানে আমরা দেখব যে সালফার দেখো 2+ থেকে 1+, একটা ইলেকট্রন চেঞ্জ হলো, অর্থাৎ থায়োসালফেট থেকে টেট্রাথায়োনেট, এটার নাম হলো টেট্রাথায়োনেট, এটা থায়োসালফেট, এটা টেট্রাথায়োনেট। অর্থাৎ যখন থায়োসালফেট আয়োডিনের সঙ্গে রিঅ্যাক্ট করে টেট্রাথায়োনেট তৈরি হয়, তখন সালফারের একমাত্র 1 ইলেকট্রন চেঞ্জ হয়। তখন আমরা দেখবো তাহলে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই অনলি 1, অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ, অর্থাৎ ইলেকট্রন লস বাই রিডাকট্যান্ট। অর্থাৎ তখন ওই রিঅ্যাকশন গুলো দেখতে হয় এবং সেটা বুঝতে হবে। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এ কম্পাউন্ড ইন এ ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, দেখো P4 undergoes disproportionation in basic medium to give pH3 and H2PO2 minus dihydrogen hypophosphate ion, atomic weight of phosphorus is 31। আমরা জানি এটা ফসফরাসের 31, P4 এটা, তাহলে এখানে 4টে ইলেকট্রন চেঞ্জ হলো অক্সিডেশন। হ্যাঁ, অর্থাৎ এখানে P0 ছিল, এখানে উপরে মাথা হলো 0, যেহেতু এলিমেন্টাল স্টেট তাই এর কোনো অক্সিডেশন স্টেট ছিল না, 0 ছিল। হ্যাঁ, এখানে 4 ইলেকট্রন চেঞ্জ হলো। এখানে 12 ইলেকট্রন দিয়ে ফসফরাসকে আমরা ফসফিনে কনভার্ট করলাম, এখানে ফসফরাস -3 তে হয়ে গেছে। ওকে, তাহলে 4টে ফসফরাসের জন্য দেখো 12 ইলেকট্রন চেঞ্জ হয়েছে। তাহলে আমরা কি দেখলাম, এইখানটা ফসফরাসের চেঞ্জ হয়েছে, অর্থাৎ মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 4, আর এখানে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 12 হয়ে গেল। ওকে, ইকুইভ্যালেন্ট ওয়েট, কারণ দুটো জায়গায় দুই রকম হয়েছে। এখানে ফসফরাস ফসফিনে কনভার্ট হয়েছে, এখানে তোমার হাইপোফসফরিক অ্যাসিডে কনভার্ট হয়েছে। ওকে, অর্থাৎ এইভাবে আমরা টোটাল ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে পারি। এটা একটু জটিল হলো, তাই না? ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, এটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন কেন বলছি? কারণ এখানে ফসফরাসের অক্সিডেশন হয়েছে, রিডাকশন হয়েছে। কিভাবে অক্সিডেশন হয়েছে? এই যে ফসফরাস এখানে P0 থেকে এখানে এখানে P4 প্লাস হয়েছে, আর এখানে 0 থেকে এখানে 3 মাইনাস হয়ে গেছে, অর্থাৎ এখানে অক্সিডেশন হয়েছে, এখানে রিডাকশন হয়েছে। তাই দিস টাইপ অফ রিঅ্যাকশন ইজ নোন অ্যাজ ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। নরমালিটি তাহলে কাকে বলবো? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। এইবারে এই যে গ্রাম ইকুইভ্যালেন্ট আমরা বের করলাম, শিখলাম, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ওয়েট বের করলাম। এবারে ইকুইভ্যালেন্ট ওয়েটকে আমরা গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট বলি। ইকুইভ্যালেন্ট ওয়েটকে আমি কি বলবো? 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট বা 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, মানে যখন এটা গ্রামে কনভার্ট করছি, তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট যদি 1 সলিউশনের মধ্যে থাকে তাহলে তার নরমালিটি হবে 1। এটা মোদ্দা কথা। অর্থাৎ the number of gram equivalent of solute present in 1 liter of solution. Definition is easy,
কিন্তু ওই ইকুইভ্যালেন্ট ওয়েটটা মেজার করা অনেক সময় চাপ হয়ে যায়। কেন চাপ হবে? তার কারণ তোমরা ওই জিনিসটা বুঝতে পারবে না, কে কোথায় রিয়াকশন হলো, কটা ইলেকট্রন চেঞ্জ হলো। হ্যাঁ, অর্থাৎ এগুলো একটু প্র্যাকটিস করলে ইজি হয়ে যায়। ঠিক আছে, কারণ এই নর্মালিটি মোলারিটি চ্যাপ্টারটার এইটাই বিশেষত্ব। 11 এ এটা যারা বুঝতে পারে তারা কেমিস্ট্রি তাড়াতাড়ি বুঝতে পারে আর কি। চাপ নেই কিছু, কিন্তু শুধু একটু মনে রাখতে হচ্ছে কি অক্সিডেশন কার হলো, রিডাকশন কার হলো, কয়টা ইলেকট্রন চেঞ্জ হলো, ওই জিনিসগুলো বুঝতে পারলে কোনো প্রবলেম নেই। অর্থাৎ নর্মালিটি অ্যাকচুয়ালি দ্য নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার অফ সলিউশন। তারপরে এ নর্মাল সলিউশন কন্টেন্স 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট। তাই তো, এই নর্মাল সলিউশন মানে 1 নর্মাল সলিউশন বা ক্যাপিটাল N সলিউশন মানেই হলো নর্মাল সলিউশন। এই নর্মাল সলিউশন contains 1 gram equivalent of solute. Okay, a decimal solution is n by 10 or 0.1 normal solution. Weight of the solute in grams into 1000 divided by the gram equivalent weight, GEW মানে gram equivalent weight, in into V ml. অর্থাৎ নরমালিটি ইকুয়াল টু আমরা বললাম যে এটাকে বললাম আমরা গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট, মানে ওয়েট অফ দ্য ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট ডিভাইডেড বাই ভি, অর্থাৎ নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট মানে হলো ওয়েট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট মানে হলো গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট ইনটু 1000 নিলে আমরা এটা এমএল এ নেব, আর এটা লিটারে নিলে এখানে 1000 দরকার নেই, তাই তো? আচ্ছা, হ্যাঁ। এবারে কিন্তু এই ফর্মুলাটা সবসময় মেনটেন হবে। আমরা আগেই বলেছি S1 V1 = S2 V2, ঠিক এই রকম S এর জায়গায় আমরা যদি n বলি অর্থাৎ নরমালিটি, তাহলে N1 V1 = N2 V2, N1 V1 = N2 V2, অর্থাৎ নরমালিটি অফ এ সলিউশন যার ভলিউম V1, এবারে ওইটাই যদি আমরা ডাইলিউট করি বা কনসেন্ট্রেট করি তাহলে তার ভলিউম যদি V2 হয়ে যায় তাহলে তার নরমালিটি হয়ে যাবে N2, অর্থাৎ নরমালিটি চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বুঝেছো? হ্যাঁ স্যার। এবার দেখো মোলালিটি, এটা খুব ভালো। হ্যাঁ, এটা নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1000 গ্রাম solvent or 1 kg solvent. Okay, অর্থাৎ the number of moles of solute present in 1 kg of the solvent or 1000 gram of solvent is called molality. এটাই হলো ডেফিনেশন। মানে 1 কেজি সলভেন্ট মানে 1 কেজি জলের মধ্যে যদি 1 মোল সোডিয়াম ক্লোরাইড থাকে তাহলে সোডিয়াম ক্লোরাইডের মোলালিটি কত হবে? জাস্ট 1 মোল। এটা স্মল m দিয়ে ডিফাইন করব, ক্যাপিটাল M নয়। ক্যাপিটাল M ছিল কি? মোলারিটি, স্মল m হলো মোলালিটি। মানে এখানে যেহেতু দুটোই কেজি, একটা হলো মোলস একটা নাম্বার আর সলভেন্ট হলো কেজিতে বা গ্রামে, তাই এখানে টেম্পারেচারে কোনো তোমার পরিবর্তন হলে কিছু হবে না। ওকে, এটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এখানে এইখানে তোমার কি হবে না, টেম্পারেচার ডিপেন্ডেন্ট নয়। টেম্পারেচার চেঞ্জ হলে এখানে মোলালিটি চেঞ্জ হয় না। তাহলে ফর্মুলা কি? নাম্বার অফ মোলস of solute divided by mass of the solvent in kg. Okay, আর এটা গ্রামে নিলে 1000 গ্রাম বলবো, তাই না? তাহলে মোলারিটি is independent on temperature because the mass does not change with temperature. এই তো, অর্থাৎ মাস চেঞ্জ হয় না, তাই মোলারিটি is independent on temperature because the mass does not change with temperature. So it is the most common and convenient method to express the concentration of the solution. So it is the most common and convenient method to express the concentration of the solution. Now formula related to the molarity. Formula related to molality. Number of moles of solute. Number of moles of solute. Mass of solvent in kg, এটা weight of the solute in grams, gram molecular weight of the solute, মানে এই যে মোলারিটি গেল, মোলালিটি গেল, এগুলো আমাদের ওখানে ছিল নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই লিটার, আর এখন হলো কি
নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, তাই তো? আর ওয়েট অফ দ্য সলিউট, এটা থেকে গ্রাম মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করলে নাম্বার অফ মোল পাবো ডিভাইডেড বাই কেজি, বা এখানে আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে গ্রামে কনভার্ট করব, ওয়েট অফ সলভেন্ট ইন গ্রাম। ওকে, অর্থাৎ এটা গেল আমাদের ডেফিনিশন। ক্লিয়ার? অর্থাৎ মোলারিটি চেঞ্জ উইথ টেম্পারেচার এন্ড হোয়াই মোলারিটি ডাজ নট চেঞ্জ, তাই তো, উইথ টেম্পারেচার, কারণ মাস ইজ টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। তাহলে সবগুলো ডেফিনিশন কিন্তু হয়ে গেল, ঠিক আছে? পুরো হ্যাঁ স্যার। ডেফিনিশন হয়ে গেল, এন্ড আমাদের কিন্তু এই সময় কেটে যাবে, বুঝতে পারছো? পরের বার আমরা সলিবিলিটি জিনিসগুলো পড়াবো। Why is molar aqueous solution concentrate than 1 molar solution? কারণ টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এখানে 1 কেজি সলভেন্ট আছে আর ওখানে 1 লিটার সলিউশনের মধ্যে ছিল, তাই তো? এই জন্য এটা হ্যাঁ স্যার। ক্লিয়ার?